আহ, দেখেন, প্রথমত প্রতিরোধ পর্ষদ প্যানেলে আসলে কেন অন্তর্ভুক্তির কারণ, সেটার মূল জায়গা হচ্ছে যে এই পর্ষদে আপনারা দেখে দেখে থাকবেন যে আসলে নারীদের অংশগ্রহণ, তার ডিসেবলড যে পিপল তাদের অংশগ্রহণ, আহ, আদিবাসীদের অংশগ্রহণ, সার্বিকভাবে একটা ডেমোক্রেটিক প্যানেল তৈরি করার ক্ষেত্রে প্রতিরোধ পর্ষদ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আহ, অন্যান্য প্যানেলের ক্ষেত্রেও যদি দেখেন, অন্যান্য প্যানেলে হয়তো এই আদিবাসীদের অন্তর্ভুক্তি বা নারীদের অন্তর্ভুক্তির নানা বিষয়গুলো তারাও নিয়ে আসছে, কিন্তু তাদের মানে অন্তর্ভুক্তি আর আমাদের অন্তর্ভুক্তির মধ্যে মূল পার্থক্যটা কী আপনারা যদি দেখেন, যে আদিবাসীদের অন্তর্ভুক্তির নামে যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সে হয়তো ব্যক্তিগত জায়গা থেকে সে নানা কথা বলতেছে, ব্যক্তি সুবিধাবাদী জায়গা থেকে, কিন্তু আদিবাসীদের প্রশ্নে এই শিবিরের ভূমিকা কীরকম সেটা আমরা জানি। তারপরে আদিবাসী বলবো, পাহাড় এবং সমতলে বিভিন্ন জাতিসত্তার যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু তারা কিন্তু বরাবরই কিন্তু নেতিবাচক ভূমিকা পালন করে আসছে, এবং তারা কিন্তু আদিবাসীদের যে সাংবিধানিক স্বীকৃতি সেই স্বীকৃতি পর্যন্ত তারা দেয়নি, এবং তারা এর পরিপন্থীই বটে। এছাড়াও পাহাড়ে যে আদিবাসীদের যে বিচ্ছিন্নতাবাদী বলে যে এখানেকে পাহাড়ে যে সেনা শাসনকে বৈধতা দেওয়ার যে একটা চেষ্টা, সেটা শুধুমাত্র যে শিবিরের প্যানেল তাই না, এখানে আরও যে অন্যান্য প্যানেল আছে যারা আসলে, আমরা যেমন জাতীয়তাবাদী ছাত্রদল যে বলে থাকে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, কিন্তু আমরা দেখি যে এই জাতীয়তাবাদ আসলে ঠুনকো জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ আসলে এদেশের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, আদিবাসী, নারী সহ ব্যাপক জনগণের স্বার্থ রক্ষা করতে পারে না। আমরা যদি দেখি যে এই জাতীয়তাবাদ শুধুমাত্র সাম্রাজ্যবাদ, অর্থাৎ মার্কিন, রুশ, ইউ, চায়না সহ বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তিরই দাবিদারি করে চলে, এবং তারা নানাভাবে দেখবেন যে ভারত বিরোধিতার কথা বলে, কিন্তু এই ভারত বিরোধিতাও একটা ঠুনকো ভারত বিরোধিতা। কারণ আপনারা যদি দেখেন যে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে যেমন আবরার হত্যাকাণ্ড ঘটেছিল, কী কারণে সে ইলিশ পাঠাইতেছে কেন সেটা নিয়ে সে একটা মন্তব্য করে। ঠিক একইভাবে দেখলাম যে বর্তমান সরকারের সময়ও কিন্তু দেখলাম যে আমাদের দেশ থেকে আম পাঠানো হচ্ছে মোদী সরকারকে, এবং এই যে নানা মহল থেকে, এবং নারী প্রশ্নও যদি দেখেন অন্যান্য প্যানেলের ভূমিকাটা কি, আমরা শুধুমাত্র আমাদের প্যানেলে নারীদের যে শুধুমাত্র অলংকার সদৃশ হিসাবে যে ব্যবহার করা সেটা না, আমাদের নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পূর্ণ ক্ষমতায়নের প্রশ্নে আমরা এখানে বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। অন্যান্য দেখবেন নারী প্রশ্নে অন্যান্য প্যানেলের বিশেষ করে শিবিরের ভূমিকাটা কী ছিল, আমরা যদি দেখি যে নারী হেনস্থার কাণ্ড আমরা চট্টগ্রামে দেখেছি। তারপরে যখন যদি দেখবেন যে আসলে শুধুমাত্র শিবির বলবো না, অন্যান্য ধর্মীয় যে শক্তিগুলো আছে, ধর্মীয় সংগঠনগুলো যা আছে, তারা আসলে কি করতে চায়, আমরা দেখলাম যে যখন বইমেলার মধ্যে যখন নারীদের বৈজ্ঞানিক পণ্য, স্যানিটারি প্যাড যে রাখা হলো, সেটাকে একটা গোপন পণ্য হিসেবে আইডেন্টিফাই করে তাওহীদি জনতা নামে তাদের উপর আক্রমণ করা হলো। তারপরে যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থীকে হেনস্থা করার পর যখন তাকে থানায় নিয়ে যাওয়া হলো, সেই থানায় তাকে ফুলের মালা দিয়ে নিয়ে আসা হলো। অর্থাৎ অন্যান্য যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো আসলে নারী প্রশ্ন বলেন, আদিবাসী প্রশ্ন বলেন বা ডিজেবল প্রশ্ন বলেন, তাদেরকে হয়তো নানাভাবে নিজেদের রাজনীতিটাকে জনগণের সামনে একটা ধোঁকা দেওয়ার জন্য নিয়ে আসার চেষ্টা করতে পারে, কিন্তু আসলে তাদের পূর্ণ যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নের প্রশ্নে তারা আসলে সেরকম ভূমিকা রাখতে পারে না, তাদের রাজনৈতিক অবস্থানগত কারণেই। আর একটা যদি বলি যে আমার যে আন্তর্জাতিক সম্পর্কর যে আমার যে পদটা, সেই পদে হয়তো অন্য অনেক প্যানেলেও হয়তো এই পদ আছে যাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। দেখেন, কারোর সাথে কোনো মানে ব্যক্তিগত ক্ষোভের জায়গা আমার নাই, আমার কথা হচ্ছে যে রাজনীতির জায়গাটা গুরুত্বপূর্ণ এখানে। কেন, একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের দেশে বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার কি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ব্যাপক ছাত্র এবং শ্রমিকদের, সাধারণ জনগণের যে রক্তের উপর দিয়ে যে সরকার ক্ষমতায় আসলো, সেই সরকারটা কার তাবেদারি করতেছে? মার্কিন সাম্রাজ্যবাদীদের তাবেদারি করতেছে। কোন মার্কিন কারা? দেখবেন এটা বলা হয়ে থাকে মার্কিন যে দেশে ঢুকে সেই দেশের আর দ্বিতীয় শত্রুর প্রয়োজন হয় না। কারণ কি, দেখবেন মার্কিন কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দিয়ে একটা প্যালেস্টাইন একটা বর্বর গণহত্যা চালাচ্ছে, সেই মার্কিনেরই তাবেদারি করতেছে আমাদের ইন্টারিম সরকার, এবং আমাদের দেশের বন্দর করিডোর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের দেশের রাখাইন মানবিক করিডোরের নামে এটা আসলে কি, মানে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, অর্থাৎ চীন এবং আমেরিকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে বাংলাদেশকে ব্যবহার করতে চায় যাতে ভবিষ্যতে যদি কোনো মানে যুদ্ধময় পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের দেশটাকে ব্যবহার করবে তাদের রণনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে। তার মানে কি, শুধুমাত্র যে মানবিকতার কথা বলে
দেশের সম্পদকে বিদেশের হাতে তুলে দেওয়ার যে একটা চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু বরাবরই করে আসতেছে। এবং অন্যান্য সংগঠনের বা অন্যান্য প্যানেলের যে আন্তর্জাতিক সম্পর্কের যে পদটা আছে, সে পদে হয়তো তারা নানা কথা বলতে পারে, তবে আমি বলবো একটাই কথা যে আমরা এখানে বসে শুধুমাত্র ক্যাম্পাসটাকে আমরা রাষ্ট্র বিচ্ছিন্ন কোনো দ্বীপ মনে করি না। আজকে ডাকসু অকার্যকর হয়ে যাবে যদি সেখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রত্যক্ষভাবে এখানে থাকে। আমরা যদি দেখি যে বিগত সময়ে ডাকসু নিরপেক্ষ ওইরকম ভূমিকা পালন করতে পারে নাই, এখন আমরা সন্দিহান। আমরা চাই যে ডাকসু যেন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের জন্য একটা বলিষ্ঠ ভূমিকা রাখে এবং হাতিয়ার হিসাবে কাজ করে, যেটা শুধুমাত্র ডাকসুতে নির্বাচিত হয়েই না। এমনও হতে পারে যে যদি আন্দোলনে এবং ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলন হয়, শুধুমাত্র ডাকসু কেন, প্রত্যেকটা সময়ে রাস্তায় এবং রাজপথে থাকতে হবে। এবং শিক্ষার্থীরা যেহেতু সমাজ বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, এই শিক্ষার্থীদের দাবি দেওয়া, শিক্ষার্থীদের শুধু নিজেদের দাবি দেওয়ার কথা বললেই হবে না, অবশ্যই এদেশের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, আদিবাসী, নারী সহ ব্যাপক জনগণের পক্ষে কথা বলতে হবে। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তার এখানেও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, রুশ চায়না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। তারপরে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে IMF, বিশ্ব ব্যাংক এবং ইউজিসির যে তাবেদারি যে নীতি আসলে শিক্ষার্থীদের শুধুমাত্র একটা দাস এবং কেরানি তৈরি করার যে কারখানা, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এই যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটা নির্দিষ্ট শ্রেণীকে সেবাদান করে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। এবং এর বিপরীতে উৎপাদনমুখী, বৈজ্ঞানিক এবং একই ধারার শিক্ষানীতি চালু করার পক্ষে আমাদের কথা বলতে হবে।